ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। অবিভক্ত পাকিস্তানের বড় ত্রুটি ছিল অর্থনৈতিক বৈষম্য, যা থেকে ক্ষোভ বাড়তে থাকে স্বাধীনতাকামী বাঙালির। নানা লড়াই সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতার সূর্য ওঠে লাল সবুজের বাংলাদেশে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদার প্রশ্নে এ বিজয় বাঙালি জীবনে কতটা বাস্তবে ধরা দিয়েছে? স্বাধীন বাংলাদেশের 54 বছরে আপামর জনতার অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তাই বা কতটা নিশ্চিত হলো? এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় বিজয়ের অর্থনীতি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ, আপনাকেও অভিনন্দন জানাচ্ছি বিজয়ের। আমাদের বিজয় দিবসে যারা আমাদের সাথে আজকে শুনছেন, দর্শক শ্রোতা ডিবিসির এবং ডিবিসির সাথে সংশ্লিষ্ট সবাইকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মহান বিজয় দিবসের। আজকের আলোচনাটা শুরু করতে চাই একটু ইতিহাস থেকে কিছু তথ্য আপনার কাছে জেনে নিয়ে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন তার আসলে এই স্বাধীনতাকামী বা স্বাধীনতা যুদ্ধের পেছনে রাজনৈতিক যে ইন্সপিরেশন কাজ করেছে, তাকে মূলত ড্রাইভ করেছে আসলে অর্থনৈতিক বৈষম্য। সেই জায়গায় আসলে স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটি আগে আপনার কাছে ছোট্ট করে জেনে নিতে চাই। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে মহান মুক্তি সংগ্রাম, এই মুক্তি সংগ্রামের পেছনে একটা তো ছিল আমাদের ভাষা, জাতীয় অধিকার, জাতীয়তাবাদ, এগুলো ছিল। কিন্তু এটার সাথে সাথে আরেকটা বড় কার্যকারণ ছিল হলো আমাদের যে বৈষম্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এবং অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুর রহমান সহ অনেক আমাদের স্বনামধন্য অর্থনীতিবিদরা দুই অর্থনীতির কথা বলেছিলেন, যে পশ্চিম পাকিস্তানে এক ধরনের অর্থনীতি, পূর্ব পাকিস্তানে আরেক ধরনের অর্থনীতি, এবং আমরা বৈষম্যের শিকার হচ্ছি সবকিছুতেই। আর্থিক সংশ্লেষ তো আছেই এবং জাতীয় বিভিন্ন প্রশ্নেও। তো সেইটার কিন্তু বঙ্গবন্ধু যে 6 দফা যে দিয়েছিলেন, যার ভিত্তিতে আন্দোলন হয়, বা 11 দফাতে এটা আরো জোর করে অর্থনৈতিক ইস্যুগুলো আসে, এবং সেটার প্রেক্ষিতে আমাদের মহান মুক্তি সংগ্রাম এবং আমরা স্বাধীন হলাম। কিন্তু স্বাধীন হয়ে আমরা যে দেশটা পেলাম, এটা কিন্তু ছিল আর্থিকভাবে ভঙ্গুর একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। সেখানে একটা পুনর্গঠন, পুনর্বাসন, এই বিষয়গুলো কিন্তু তখন আমাদের সামনে ছিল। অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু এসেছে পরে। প্রথমে কিন্তু আমাদেরকে এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, এবং ওই প্রজন্মের যারা আছেন আমাদের এবং আমাদের যারা মানে পুনরুদ্ধারটাই তখন ছিল আসলে বড় কনসার্ন। পুনর্বাসন। 1 কোটি মানুষ তো ভারতে চলে গিয়েছিলেন শরণার্থী হিসাবে, তারা দেশে এসেছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা সব চলে গেছেন, কাউকে অনেককে মেরে ফেলা হয়েছে। এরকম একটা অবস্থায় এই অর্থনীতিটাকে দাঁড় করানো, সেটাই একটা বড় একটা সংগ্রাম ছিল। এবং আপনি জানেন বাংলাদেশকে কিরকম ভাবে আখ্যায়িত করা হতো, এবং অনেক অর্থনীতিবিদ বলেছেন যে বাংলাদেশে যদি উন্নয়ন সম্ভব হয়, তাহলে পৃথিবীর যে কোনো দেশে উন্নয়ন সম্ভব হবে। এটা এতই একটা 70-এর দশকে যদি আমরা দেখি, সে সময় প্রায় 19টি দেশ স্বাধীনতা অর্জন করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা আরো দুটো দেশকে যদি আলোচনায় নেই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এই যে 21টি দেশের অর্থনীতি বা তাদের অবস্থার সাথে যদি বাংলাদেশের একই সমসাময়িক অর্থনীতি নিয়ে শুরু করা যে দেশগুলো, আজকে আসলে সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, সংযুক্ত আরব আমিরাত তারা কোথায়, আর বাংলাদেশ কোথায়? এই অর্থনীতির ক্ষেত্রে একই সময়ে শুরু করা এই দেশগুলোর মধ্যে থেকে যদি আমরা আপনার কাছে জানতে চাই, আসলে বাংলাদেশের অর্জনটা কি সন্তোষজনক বলবেন? আমি দেখুন, এটাকে দুভাবে দেখি। আমরা যখন তুলনা করি, তাহলে প্রথমে যেটা প্রশ্ন করতে হবে, আমরা কি একই জায়গা থেকে আমরা উঠেছি কিনা। হ্যাঁ, বাংলাদেশ যেরকম ভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা, আমাদের চট্টগ্রাম পোর্ট কাজ করছিল না, আমাদের আমদানি আমরা করতে পারছিলাম না নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, আমাদের এই দেশে সবচেয়ে পৃথিবীর জনবহুল জনবসতিপূর্ণ দেশ,
সুতরাং এটাকে তুলনা করা আমার মনে হয় যে কষ্টকর। তবে আপনি ঠিকই বলেছেন যে আমাদের সাথে যারা শুরু করেছিল সেই সব দেশের অনেকে আমাদের থেকে অনেক অগ্রসর হয়েছে, কিন্তু তারপরও আমি যেটা বলবো যে আমাদের এই যে 71 পরবর্তী আমাদের এই 54 বছরের এই যাত্রায় আমাদের কিন্তু গৌরব এবং অহংকারের মতো অনেক জিনিস আছে। অন্যান্য দেশকে কিন্তু বলা হয় না তলাবিহীন ঝুড়ি, অন্যান্য দেশকে কিন্তু বলা হয় নাই যে এই দেশে যদি উন্নয়ন সম্ভব হয় তাহলে পৃথিবীর যে কোনো দেশে উন্নয়ন সম্ভব। নিশ্চয়ই নিশ্চয়ই ডক্টর মোস্তাফিজ, প্রাকৃতিক স্বাধীনতার চেয়ে প্রাকৃতিক সম্পদও কিন্তু তুলনীয় না। স্বাধীনতার চেয়ে বড় অর্জন মানে সার্বভৌম থাকার চেয়ে বড় অর্জন নিশ্চয়ই আর কিছু নয়। তার সাথে সাথেও আসলে যেহেতু অর্থনৈতিক মুক্তি ছাড়া সেই স্বাধীনতা পূর্ণতা পায় না, আপনাকে একটু বর্তমান সময়ে যদি নিয়ে আসতে চাই, 54 বছর পরেও আমরা যদি আমাদের দারিদ্রতার হার দেখি, সেটি 27.5% ঘরে, অতি দারিদ্র্যের হারও 9.5%-এর কাছাকাছি। সেই মানে এই সংখ্যাগুলো কি আপনাকে সন্তুষ্টি দেয় কিনা? না, অবশ্যই এই সংখ্যাগুলি আমাদের কাউকেই সন্তুষ্টি দেয় না। আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের কিন্তু আকাঙ্ক্ষা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং এমন একটা সমাজ যে সমাজে আমরা একটা সামাজিক অভিগম্যতার মধ্যে থাকব, যাতে সোশ্যাল মোবিলিটি হয় এবং তাদের অতীতের মতো যাতে আমাদের ভবিষ্যৎটা না হয়। এই তো ছিল তাদের একটা আকাঙ্ক্ষা শহীদদের। তাহলে আমি যদি সেটা থেকে দেখি, আমি আপনারটা যাওয়ার আগে আমি আমার অর্জনগুলোর কয়েকটা কথা আমি বলতে চাই। এটা আমরা অস্বীকার করতে পারবো না যে আমাদের আগের প্রজন্মের চেয়ে পরবর্তী প্রজন্ম স্বাধীনতার পরের বছরগুলোতে ধরলে মোটামুটি ভাবে একটা উন্নততর জীবন মান করেছে। এই সামাজিক অভিগম্যতা কিন্তু ছিল। একটা আপনাকে সূচক বলি, স্বাধীনতার পরবর্তীতে আমাদের গড় বয়স ছিল 47 বছর, এখন এটা 73 বছর। এটার অর্থ কি? শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এগুলোতে তো নিশ্চয়ই কিছু অর্জন আমাদের হয়েছে, কিন্তু তারপরও আপনি ঠিকই বলেছেন আমাদের সমগোষ্ঠীর যেসব দেশ তাদের তুলনায় বা আমাদের যে আকাঙ্ক্ষা সেটার নিরিখে বা আমাদের এখনকার বর্তমান যে অবস্থা তার আমি যদি তুলনায় যদি বলি, তাহলে অবশ্যই আমাদের অনেক অনর্জিত অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে। আপনি দারিদ্র হারের কথা বলেছেন, এটার সাথে আমি আরো যোগ করতে চাই বৈষম্যের কথা। আমাদের সর্বসম্প্রতি অতীতে আমাদের আয় বৈষম্য বেড়েছে, আমাদের ভোগ বৈষম্য বেড়েছে, আমাদের সেই বৈষম্যের কথাই আমি আপনার সাথে একটু যোগ করতে চাই আরেকটি প্রশ্ন। যদি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য দেখি, সেই সময়ের তথ্য দেখছিলাম আমরা, সে প্রায় 10 থেকে 12টি পরিবারের হাতেই আসলে সমস্ত সম্পদ বা অর্থনীতি নিয়ন্ত্রণ হচ্ছিল। 22 পরিবার বলা হয় তখনকার সময়, এখন 22 পরিবার। বাংলাদেশ যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশে এসে আমরা এখনকার তথ্য যদি দেখি, আমাদেরও এই অর্থনীতি 10% মানুষের হাতেই আসলে ঘুরপাক খাচ্ছে। তাহলে স্বাধীনতার এই সুফল সাধারণ মানুষকে, প্রান্তিক মানুষকে কি আমরা পৌঁছে দিতে পারলাম? এবং আমার কাছে যে তথ্য আছে সেখানে আমরা দেখছি বিশেষ করে উত্তরাঞ্চলের যে জেলাগুলো, সেখানে দারিদ্রতা এখনো মানে তাদের কাছে মুক্তি আসলে কি, যদি অর্থনীতির দিক থেকে বলি, নিশ্চয়ই স্বাধীনতা, স্বাধীন সার্বভৌমত্বর প্রশ্নটা আসলে কোনো কিছু দিয়েই হয় না, কিন্তু এর পরে যদি অর্থনৈতিক মুক্তির প্রশ্ন আসে, তারা কি আসলে নিজেদেরকে মুক্ত বলতে পারে? ধন্যবাদ। অর্থনৈতিক মুক্তিটাকে একটা আমাদের ধারাবাহিকতার নিরিখেই দেখতে হবে এবং সেই জায়গায় আপনি ঠিকই বলেছেন, সবচেয়ে 10 যে উপরের যে মানুষ তারা বাংলাদেশে 40% বেশি তাদের হাতে সম্পদ, আর সবচেয়ে নিচের যে 40% মানুষ তাদের হাতে মাত্র 12%। এবং আমাদের এই বৈষম্যটা ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা আরো এই কারণেই যে আমাদের সামনের দিকে যদি এগিয়ে যেতে হয়, আমরা এইভাবে যদি অগ্রসর হই, এটা আমাদেরকে কিন্তু টেনে রাখবে। আমি যদি তাদেরকে ক্রয় ক্ষমতা দিতে পারি, তাহলেই কিন্তু আমার উদ্যোক্তা তাদের জন্য উৎপাদন করে তাদের কাছে বিক্রি করবেন, তার আয় বাড়বে, সে আয়ের ফলে তিনি আরো বেশি কিনবেন, আরো বেশি কিনলে আরো বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এই যে একটা ইতিবাচক চক্র, আমরা কিন্তু সেটা যেতে পারছি না। সুতরাং সেদিক থেকে আপনি ঠিকই যেটা অবজার্ভ করেছেন সেটা ঠিক। এবং আমরা দুই অর্থনীতি নিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, আমাদের ভেতরেও তো দুই অর্থনীতি হয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে, কিছু কিছু বিভাগ আছে যেখানে আমাদের জাতীয় আয়ের নিচে যত জনসংখ্যা দারিদ্র সীমার নিচে, এইসব ডিস্ট্রিক্টগুলোতে
সেটা তার দ্বিগুণেরও বেশি। সুতরাং এখানেও তো আরেকটা দুই অর্থনীতি এটা গড়ে উঠছে। এটা এই এই অসাম্য, এই বৈষম্য, এটা দিয়ে বাংলাদেশ, এটা কেবলমাত্র নীতি কথা না, এটা অর্থনীতির জন্য এটা একটা আমাদেরকে সীমাবদ্ধতার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে। সুতরাং সেদিক থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচি নেওয়া, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করা, স্বকর্মসংস্থানের জন্য আমাদের যারা তরুণ তরুণী তাদের জন্য কর্মসংস্থান করে। আপনি তো জানেন যে জুলাই অগাস্টের যে আমাদের যে এত বড় ছাত্র জনতার বিপ্লব হয়ে গেল, সেটার পেছনেও তো এই বৈষম্যই কাজ করেছে। সুতরাং সেদিক থেকে আমরা কিভাবে মানসম্মত শিক্ষা দিয়ে সামাজিক অভিগম্যতা নিশ্চিত করতে পারি, আমরা কিভাবে আমাদের বিনিয়োগকারীদের জন্য, ব্যবসায়ীদের জন্য ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, আমরা শ্রমিকদের যে মজুরি। ডক্টর মোস্তাফিজ, বিজয়ের এই 54 বছর পরে এসে বিজয় দিবসে দাঁড়িয়ে আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। স্বাধীনতা এসেছে আসলে রাজনীতিবিদদের নেতৃত্বের হাত ধরেই। সেই রাজনীতিবিদরা আসলে গেল 54 বছরে অর্থনৈতিক মুক্তি বা অর্থনীতির যে যুদ্ধ, সেই যুদ্ধে কতটা পাশ করতে পেরেছেন, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। তার আগে একটা বিরতি নেব। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় বিজয়ের অর্থনীতি। ডক্টর মোস্তাফিজ, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে স্বাধীনতা অর্জনের পেছনে আসলে রাজনীতিবিদদের অবদান কোনোভাবেই এটি অস্বীকার করার সুযোগ নেই, তাদের নেতৃত্বেই এসেছে। তো এই 54 বছরে আসলে অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বা অর্থনীতির মুক্তির যে যুদ্ধ, সেই যুদ্ধে স্বাধীনতা মানে রাজনীতিবিদরা কি পাশ করলেন, কতটুকু কি মূল্যায়ন করবেন আপনি? দেখুন, গণতান্ত্রিক সমাজে তো রাজনীতিবিদরাই গোষ্ঠীগতভাবে আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। সুতরাং তাদের কাছে আমাদের দাবিও অনেক, প্রত্যাশাও অনেক। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন। তাদের কিছু সাফল্য ছিল, অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন জনগণের আকাঙ্ক্ষা মেটাতে। তবে আমার মনে হয় যে সুশাসন প্রতিষ্ঠা করা, এটাকে প্রাতিষ্ঠানিকরণ করা, গণতন্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করা, এইটার প্রতি যে অঙ্গীকার, সেখানে আমার মনে হয় যে বেশ ঘাটতি আমি দেখেছি রাজনৈতিক দল নির্বিশেষে। এবং পরের দিকে তো আমরা দেখলাম যে কিভাবে কর্তৃত্ববাদী একটা শাসন প্রতিষ্ঠিত হলো। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু আমাদের রাজনীতিক এরা যেটা তাদের আকাঙ্ক্ষা, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকে দিতে পারেননি। আমাদের প্রত্যাশা সবসময় থাকে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমরা তখন সেটাকে আমরা পেতে চাই। আবার একটা সামনে আমাদের সুযোগ আসছে, সামনে নির্বাচনে। তবে আমার মনে হয় যে রাজনীতিকদেরকে আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে আমাদের অভিজ্ঞতা, এটা থেকে তাদেরও কিন্তু শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে। যে তারা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে না পারেন, তারা যদি সামাজিক যে অভিগম্যতা নিশ্চিত করতে না পারেন, বৈষম্য যদি হ্রাস করতে না পারেন, তাহলে কিন্তু জনগণের কাছ থেকে আবার একটা। ডক্টর মোস্তাফিজ, আরেকটি প্রশ্ন আপনাকে করতেই চাই আমি, সেটি আমরা যদি ওই যে 1971 সালে আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ের কথা যদি বলি, যে সে সময় বলা হচ্ছিল যে সিঙ্গাপুরের অবস্থা আসলে একই রকম ছিল অনেকটা। তো সিঙ্গাপুরও একটা দেশ যাদের আসলে সেই রকম প্রাকৃতিক সম্পদ নেই, যে তুলনায় আসলে বাংলাদেশের কিছুটা হলেও ছিল, যদিও আপনি এর আগেই বলেছেন যুদ্ধ বিধ্বস্ততা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তারপরও সামগ্রিকভাবে যদি বলি যে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের সাথে এই উন্নয়নের দৌড়ে বাংলাদেশ আসলে ঠিক কোন জায়গাটাতে আমরা ঠিক পথে ছিলাম না, যে কারণে এই সম্ভাবনাটা কাজে লাগানো গেল না? ধন্যবাদ। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ভিয়েতনামের কথাও সর্বসাম্প্রতিকালে উল্লেখ করতে পারতেন, বা আগের দক্ষিণ কোরিয়ার কথাও উল্লেখ করতে পারতেন, যেগুলো আমাদের সমপর্যায়ে ছিল। এমনকি ভিয়েতনাম তো আমাদের থেকেও আরো খারাপ অবস্থায় ছিল যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র সেই বাহিনীকে তারা পরাস্ত করলো। তো সেদিক থেকে বললে আমার মনে হয় যে আমাদের অবশ্যই অনেক ঘাটতি ছিল। এটা আমাদের শাসন ব্যবস্থা, গণতন্ত্রকে সুসংহত করা, সেদিকে ঘাটতি ছিল। আমরা কোন জায়গাগুলোতে বিনিয়োগ করব, সেখানে ঘাটতি ছিল। দুর্নীতি, ব্যাংক লুট, এগুলো তো আমাদের অর্থনীতিকে একেবারেই দুর্বল করে দিয়েছে। কিন্তু এইসব দেশগুলোতে কিন্তু বিভিন্ন মাপে হতে পারে, কিন্তু একটা সুশাসন
একটা শক্তিশালী করা, এটার একটা কিন্তু সবসময় তাদের প্রতিষ্ঠানগুলিকে কাজ করতে দেওয়া। নিশ্চয়ই আমরা দেখেন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে, এটা তো একটা এখন আমরা একেবারে শেষ মিনিটে আছি। ডক্টর মুস্তাফিজ, বাংলাদেশের এই 54 বছর পরে অনেক অর্জনই আছে। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা অর্জনগুলোর চেয়ে ব্যর্থতাগুলোকেই বেশি আলোচনায় করলাম, কিন্তু অর্জনগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু তারপরও বলবো, আসলে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য এখন এই মুহূর্তে যারা আগামী দিনের নেতৃত্বে আসবেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? 1 মিনিট আপনার কাছে শুনে বিদায়। আমি খুবই সংক্ষিপ্তভাবে বলবো যে প্রথম কথা হলো সুশাসন এবং আইনের শাসন। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু অন্যান্য সব জায়গা, সেটা আমি মানসম্মত শিক্ষা বলি, জনগণ স্বাস্থ্যসেবা ভালোভাবে যাতে পায় সেটা বলি, বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী যদি ভালোভাবে কাজ করতে পারে সেটা বলি, বা আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের পরিবেশ। সুতরাং সুশাসনের কথা আমি প্রথমেই বলবো যে এই জায়গায় যাতে প্রকৃত অর্থেই শূন্য সহিষ্ণুতা দেখানো হয়, এই আমাদের বিভিন্ন যে জায়গায় ঘাটতি আছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এটাই আকাঙ্ক্ষা থাকবে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি রাজনীতিবিদরা এই পরামর্শ শুনবেন এবং বিজয়ের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন।